আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমার চ্যানেল এরিনাস হ্যান্ডিক্রাফটের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সেমি মসলিন শাড়িতে হ্যান্ড পেইন্টিং এর একটি টিউটোরিয়াল। তো শুরুতেই আমি এখানে শাড়িটাকে ফ্রেমের সাথে আটকে নিয়েছি। আপনাদের কাছে শাড়ির এত বড় ফ্রেম না থাকলে ছোট ছোট ফ্রেমে আটকেও কিন্তু কাজটা করতে পারেন। আর এখানে নিয়ে নিচ্ছি রং, একটা পুরাতন কাপড় আর এক কাপ পানি। এই 1 কাপ পানিতে মূলত আমি আমার ব্রাশের যেই কাজগুলো থাকে, কাজগুলো শেষ হলে ব্রাশগুলো ভিজিয়ে রাখবো। এবার দেখুন আমি শাড়িতে 11 ইঞ্চি পরিমাণ রেখে একটা হালকা করে চক দিয়ে দাগ দিয়ে নিয়েছি। মূলত আমার পুরো কাজটা এই 11 ইঞ্চির মধ্যে হবে। এই অংশটা হচ্ছে কুচির অংশ। তো কুচিতে আমি 11 ইঞ্চি পরিমাণ কাজ রেখেছি। আপনারা যদি আরও বেশি বড় করে কাজটা করতে চান সেক্ষেত্রে 15, 16 বা 20 ইঞ্চি পরিমাণও রাখতে পারেন। এখানে আমি 2 শেড দিয়ে ফুলের কাজটা করেছি। একটা হচ্ছে বেবি পিঙ্ক কালার আর আরেকটা হচ্ছে বেগুনি কালার। আর এখানে পাতার জন্য আমি লাইট গ্রিন একটা কালার বা ডিপ গ্রিন, আপনারা যে কোনো গ্রিন একটা কালার চুজ করলেই হবে। আর যেহেতু এটা মোটামুটি ডিপ কালার একটা কাপড়, এখানে আপনার চেষ্টা করতে হবে হালকা কালারের কাজগুলো করার জন্য। আর এখানে তুলির মধ্যে মব ব্রাশটা আমি ফুলের জন্য ইউজ করেছি। ফুল কলি এগুলোতে মব ব্রাশ, আর ডাল এবং পাতার জন্য আমি ফ্ল্যাট ব্রাশ ইউজ করেছি। মোটামুটি 2টা ব্রাশ হলেই আপনারা পুরো কাজটা কমপ্লিট করতে পারেন। তো এখানে দেখুন বেবি পিঙ্কের মধ্যে 2টা ভেরিয়েন্ট আছে আমার। একটা হচ্ছে একেবারেই লাইট একটা কালার, সাদার সাথে অল্প একটু গোলাপি এরকম একটা স্ট্রাকচার, আর আরেকটা আছে একটু ডিপ কালার। তো আমার কাছে হালকা একেবারে যে কালারটা আছে এটা দিয়ে আমি প্রথমে ফ্রি হ্যান্ড একটা ফুল এঁকে নিয়েছি। এবার এটা দিয়ে আমি বেজের কাজটা করছি। তো এখানে আরেকটা কথা বলে রাখি, বেজটা কিন্তু খুব ভারীভাবে দেওয়া যাবে না। নর্মালি আমি যেরকমভাবে বেজ দেই, যে অনেক বেশি করে রং ইউজ করে বেজটা দিই, তো এটাতে একেবারে এমন করা যাবে না। শাড়িটা অনেক বেশি ভারী হয়ে যাবে, অনেকটা প্লাস্টিক প্লাস্টিক লাগবে। যেহেতু সেমি মসলিন যে কাপড়টা আছে এটা স্ট্রাকচারটা খুবই পাতলা, তো তার জন্য এখানে আপনার যে বেজটা আছে এটা একেবারে হালকা করে দিতে হবে। তো আমি একদম কাছ থেকে বেজ দেওয়ার যে ক্লিপটা আছে সেটাও দেখিয়ে দিয়েছি। তো পরবর্তীতে সেটা দেখলেই বুঝতে পারবেন কতটা হালকাভাবে আমি বেজটা দিচ্ছি। তো মূলত বেজটা দিচ্ছি যাতে আমার ডিপ যে কালারটা আছে এটা একটু ফুটে ওঠে, কেননা যেহেতু শাড়িটা ডিপ কালার আছে এটার উপরে একেবারে যদি আমি সরাসরি ডিপ কালারটা অ্যাপ্লাই করি তাহলে তেমন ভালোভাবে ফুটবে না, বোঝা যাবে না। আর যে রঙগুলো আমি এখানে ইউজ করছি এটা হচ্ছে মূলত অ্যাক্রিমিন কালার। তো অ্যাক্রিলিকের বোতলে দেখে অনেকে ভাবতে পারেন যে আমি অ্যাক্রিলিক কালারটি ইউজ করছি, তো না, এটা হচ্ছে অ্যাক্রিমিন কালার। যেহেতু অ্যাক্রিমিনের বোতলটা একটু বড় হয়ে থাকে, তো দীর্ঘ সময় কাজ করার দেখা যায় যে রঙটা ভিতরের দিকে কিছুটা শুকিয়ে আসে, তার জন্য আমি আমার অ্যাক্রিলিকের যে খালি বোতলগুলো ছিল সেগুলোতে রঙটাকে ঢুকিয়ে নিয়েছি। আরেকটা কথা এখানে অনেকে জানতে চাইতে পারে পরবর্তীতে যে হাফ সিল্ক নাকি সেমি মসলিন কোনটাতে কাজ করে আরাম বেশি। তো যেহেতু আমি হাফ সিল্ক এবং সেমি মসলিন দুইটাতেই পরপর কাজ করা হয়ে গেছে, তো সেক্ষেত্রে আমি বলবো যে হাফ সিল্কের থেকে সেমি মসলিনে কাজ করে একটু বেশি আরাম, এটা আমার কাছে পার্সোনালি মনে হয়েছে। কারণ হাফ সিল্কে দেখা যায় যে রংটা ছড়াতে বা অল্প রং নিয়ে ব্লেন্ড করতে একটু টাইম লাগে, বা মানে একটু মানে কষ্ট হয় আর কি রংটা ব্লেন্ড করতে। সেক্ষেত্রে সেমি মসলিনে খুব ইজিলি অল্প রং দিয়ে কাজটা করা কমপ্লিট হয়ে যায়, ব্লেন্ড করতে অল্প সময় লাগে, মানে মোটামুটি কাজটা খুব দ্রুত করা গিয়েছে। তার জন্য আমার মনে হয়েছে যে হাফ সিল্কের থেকে সেমি মসলিনে কাজ করে একটু বেশি আরাম। তবে কালার ফুটানোর বিষয়ে যদি আমি বলি, তবে আমার মনে হয় যে হাফ সিল্কের কালারটা একটু বেশি ভালো ফুটে, কেননা হাফ সিল্কের সুতার যে বুনটটা থাকে এটা সেমি মসলিনের থেকে অনেকটা বেশি ঘন থাকে। এখন দেখুন আমি ফুলের যে বেসটা আছে এটার কাজটা খুব কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি একেবারে হালকা হাতে অল্প অল্প রং নিয়ে কিন্তু বেজের কাজটা করছি, আর তারপর পরবর্তীতে যখন আমি ডিপ কালারটা অ্যাপ্লাই করছি সেখানে আমি অল্প অল্প করে রং অ্যাপ্লাই করছি। আর এই কাজটাতে কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড ওয়াশ দেওয়া হবে না, যেহেতু এটা ডিপ কালার কাপড়। আর আপনারা সবাই মোটামুটি এতদিনে হয়তো বা জেনে গেছেন যে ডিপ কালার কাপড়ে কিন্তু ব্যাকগ্রাউন্ড ওয়াশ বা ওয়াশের কাজ করা যায় না। তো ওয়াশের কাজগুলো করার জন্য আপনাকে চুজ করতে হবে হালকা কালার শাড়িগুলো। ব্যাকগ্রাউন্ড ওয়াশ দিয়ে তার আগে কৃষ্ণচূড়া একটা শাড়ি আমি করেছিলাম, আর সেটা ছিল হাফ সিল্কে। তো সেই ভিডিওটা কিন্তু অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে, আমি আই বাটন এবং ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। আপনারা যারা দেখতে চান সেই ভিডিওটি কিন্তু দেখে আসতে পারেন। সাদা কালার একটা কাপড়ে আমি ব্যাকগ্রাউন্ড ওয়াশ দিয়ে কাজটা করেছিলাম।
তো আমার পিঙ্ক কালারের যে ফুলটা আছে সেটা কিন্তু দেয়া হয়ে গেছে। এখন আমি বেগুনি কালারের যে ফুলটা আছে সেটার কাজটা করছি। তো তার জন্য আমি সাদা এবং বেগুনি দুইটা কালার কিন্তু পাশাপাশি নিয়ে নিয়েছি। এখান থেকে আমি অল্প অল্প করে সাদা এবং বেগুনি দুইটা কালার মিক্স করে ফুলটা করব। আমি কিন্তু এখানে সরাসরি কোনো বেস দিচ্ছি না, সরাসরি বেস দেওয়ার প্রয়োজন নেই। জাস্ট দুইটা কালার আপনি একসাথে নিয়ে নেবেন। যখন আপনি কাজটা করবেন বারবার তুলি মুছার বা ধোয়ার প্রয়োজন নেই। বা যখন আপনার কাজটা দেখা যাবে যে ফুলের কাজটা কমপ্লিট হয়ে গেছে, এখন আপনি ডালের কাজ অথবা পাতার কাজ করবেন, তখন তুলিটা পানিতে ভিজিয়ে রাখবেন। বাট তার আগে যখন আপনি ফুলের কাজগুলো করবেন তখন বারবার তুলি ভেজানোর বা মোছার প্রয়োজন নেই। তুলিতে যে রঙটা লেগে থাকবে সেই রঙটা দিয়েই বারবার আপনি যখন তুলিটা ঘোরাবেন তখন দেখা যাবে যে এখানে ভালোভাবে একটা ফিনিশিং ভাব আসবে, দুইটার রং একসাথে মিক্স হয়ে যাবে। যখন আমরা একটু মোটা টাইপের কাপড়ে কাজ করি, যেমন সুতি ভয়েল কাপড় বা লিলেন কাপড়, এই কাপড়গুলো কিন্তু অনেক বেশি থাকে, যার কারণে দেখা যায় যে এভাবে হালকা করে রং ছড়িয়ে দিলে সেখানে এত ভালো বোঝা যায় না, সেখানে আমাদের একটু ভারী করে বেস দিয়ে নিতে হয়। কিন্তু কাপড়টা যত পাতলা হয়ে যাবে, এটা স্ট্রাকচারটা যত কমে আসবে, তত রং নিয়ে ব্লেন্ড করে দিলে দেখা যায় অনেক ভালো ফুটে ওঠে। তো একইভাবে আমি বাকি অংশেও 3 থেকে 4টা ফুল এঁকে নেব এবং ফুলগুলো আঁকা কমপ্লিট হয়ে গেলে এখানে আমি কিছু ডালের অংশ এঁকে নিব। তো তার আগের অংশে আমি যে কাজগুলো দেখিয়েছিলাম এইটুকু ছিল আমাদের কুচির অংশ, আর কুচির অংশটাতে এভাবে একদম মানে আঁচল পর্যন্ত একইভাবে এভাবে সিম্পলি কাজটা যাবে, আর এখানে 11 ইঞ্চি পরিমাণ কাজটা হবে, আর তারপরে আঁচল হবে, আর উপরের দিকে আবার 11 ইঞ্চি পরিমাণ আমাদের নিচের দিকে বুকের পোর্শনের কাজটা হবে। তো এখানে বুকের পোর্শনের যে কাজটা আছে এটা আপনারা আঁচল ছাড়িয়েও কাজটা করতে পারেন, অর্থাৎ বুকের পোর্শনে একটা কাজ তারপরে গিয়ে আঁচল, এভাবে ছাড়া ছাড়া ভাবেও করতে পারেন। তবে আমি একদম সম্পূর্ণ পিটানো কাজটা করেছি। এভাবে পিটিয়ে কাজটা করলে দেখা যায় যে খাপ ছাড়া লাগে না, আপনার বুকের অংশের কাজটাও থাকে, আবার পেটের অংশেও কিছু কাজটা চলে যায়। এভাবে আমার কাছে মনে হয় যে বেস্ট লাগে। বাট আপনারা যদি আরেকটু হালকাভাবে কাজটা করতে চান, আরও সিম্পলিভাবে, তাহলে বুকের অংশের কাজটা এবং আঁচলের অংশের কাজটা একটু ছাড়া ছাড়াভাবে করতে পারেন। তবে এখানে বুকের অংশের যে কাজটা আর কুচির অংশের কাজটা প্রায় সেম হবে, জাস্ট আঁচলটা আমাদের একেবারে সম্পূর্ণ পিটানো কাজ হবে। পাশাপাশি আমার যে ডালগুলো আছে সেগুলো কিন্তু আঁকা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন ডালের অংশগুলোতে আমি কিছু পাতা এঁকে দিব। তো যে কোনো হ্যান্ড পেন্টিং বা হাতের কাজে যে কোনো বিষয়ে আপনারা যে কোনো একটা জিনিসের উপর চেষ্টা করবেন ফোকাস রাখার। যেমন আমার এই পুরো ডিজাইনটিতে ফোকাস থাকবে হচ্ছে ফুলের উপর। আমাদের পাতার যে ডিজাইনটা আছে এটা থাকবে একেবারেই মানে হালকা টাইপের একটা ডিজাইন, অর্থাৎ পাতাতে খুব বেশি গর্জিয়াস কাজ করা হবে না, বাট ফুলে একটু গর্জিয়াসভাবেই কাজটা করা হবে। তো এখানে আমি পাতার পাশাপাশি কিছু ছোট ছোট ডাল এঁকে নিচ্ছি। এই ডালগুলোতে মূলত আমি কলি দিব, তো তার জন্য আমি এখানে এঁকে নিচ্ছি। আপনারাও চেষ্টা করবেন এভাবে আগে ফুল এঁকে নেওয়ার, তাহলে ফুলগুলো এঁকে নিলে ডালগুলো কোন দিক দিয়ে দেওয়া হবে তার একটা মেজারমেন্ট কিন্তু হয়ে যায়। তো আগে ডাল এঁকে নিলে পরবর্তীতে ফুল এবং পাতার জন্য স্পেস কিছুটা সীমিত হয়ে আসে, সেক্ষেত্রে ফ্রিলি মানে পেন্ট করা যায় না। তবে এক একজনের কাজের ধরন আসলে এক এক রকম, কেউ কেউ এইভাবে কাজ করে মজা পায়, কেউ আবার একটু অন্যরকম ভাবে। তো আপনারা যেভাবে কাজ করে আপনার হাতটা ভালো আসে সেভাবে একটু চেষ্টা করবেন। আর আমি এখানে ডাল এবং পাতার জন্য যে ব্রাশটা এখানে ইউজ করছি এটা হচ্ছে ফ্ল্যাট ব্রাশ। আপনারা যে কোনো সাইজের ফ্ল্যাট ব্রাশ দিয়ে কাজটা করতে পারেন, তবে একটু ছোট মাথার যে ফ্ল্যাট ব্রাশগুলো আছে সেগুলো দিয়ে মোটামুটি কাজটা ভালো হয়। সেক্ষেত্রে আপনারা 3, 4, 6 এর মধ্যে ব্রাশগুলো রাখার চেষ্টা করবেন। 10, 11তে গেলে আবার ব্রাশগুলো বেশি বড় হয়ে যাবে, সেক্ষেত্রে যারা বিগিনার্স আছেন তাদের জন্য এই হ্যান্ডেল করাটা একটু টাফ হয়ে যাবে। তো এখন দেখুন আমি পাতাটাও ভরাট করে নিয়েছি। এখন আমি আপনাদের পাতার কিছু কাজ দেখাবো। পাতার অংশটাও সেম, আমি বলবো যে খুব বেশি ভারী করে রং দেওয়া যাবে না। তুলির মাথায় জাস্ট অল্প একটু রং নিয়ে নেবেন এবং এই অল্প একটু রংটাকে পুরো পাতার জুড়ে ছড়িয়ে দিবেন। আর পাতাগুলো যেহেতু খুব বেশি বড় না, মোটামুটি একটু ছোট ধরনেরই পাতা, তো অল্প একটু রং নিলে মোটামুটি পুরো পাতাটা কমপ্লিট হয়ে যাবে। জাস্ট একটু নিয়ে পুরো পাতা জুড়ে এটাকে একটু ব্লেন্ড করে দিলে দেখবেন সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে। আর যে এই রংটা শুকিয়ে গেলে আবার মোটামুটি অনেকটা ডিপ একটা কালার চলে আসে। তো এইভাবে আমার পাতাগুলো কালার করা হয়ে গেলে আমি পরবর্তীতে কালো রং দিয়ে পাতাগুলো একটু শেপ আউট করে দিব, মানে একটু হালকা করে দাগ দিয়ে দিব, এতে দেখতে এটার কাজটাকে আরেকটু বেশি শার্প লাগবে। তো যেহেতু পাতাটা একেবারেই হালকাভাবে করা হয়েছে, তো এতটুকু না করলে আমার মনে হচ্ছিল যে খুব বেশি মানে হালকা লাগছিল কাজটা, তার জন্য আমি এতটুকু করে দিলাম।
তো এইভাবে মোটামুটি আমি সবগুলো পাতা করে নিব। আর এই কাজটা খুবই হ্যান্ডি, মোটামুটি পাতার বা ডালের যে কাজগুলো আছে কাজটা খুবই হ্যান্ডি। এখানে ভারী কাজের মধ্যে শুধু আছে আপনার যে ফুলের কাজটা আছে, এটা মোটামুটি একটু ভারী। তো পুরো কাজটাই আমার মনে হয়েছে যে খুব অল্প সময়ে দ্রুত করা গেছে, খুবই সিম্পল একটা কাজ। দেখে যতটা হিজিবিজি বা গর্জিয়াস লাগছে, মোটামুটি কাজটা করতে গেলে কিন্তু এতটা বেশি হিজিবিজি লাগে নাই। আপনি যদি স্টেপ টু স্টেপ করেন তাহলে দেখা যাবে খুব অল্প সময়ে কাজটা করা যায়। তো পুরো শাড়িটা মোটামুটি পুরো ধরতে গেলে আমার 3 দিনের মতো লেগেছে। তো শুধু তো আসলে একটা কাজ নিয়ে বসে থাকা হয় না, ঘরের কাজ করা লাগে। তো সব মিলে মোটামুটি টাইমটা একটু বেশি লেগে যায়। এখানে আরও একটি কথা বলে রাখি, অনলাইন থেকে হাফ সিল্ক কিংবা সেমি মসলিন শাড়ি কিংবা ওড়না কেনার ক্ষেত্রে কোন কোন বিষয়ে আপনাদেরকে সতর্ক থাকতে হবে তার একটা ডিটেলস ভিডিও কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে। আপনারা চাইলে কিন্তু ভিডিওটি দেখে আসতে পারেন। আমি আই বাটন কিংবা ডিসক্রিপশন বক্সে ভিডিওটির লিংক দিয়ে দিব। এখন দেখুন আমি একটা আউটলাইনার দিয়ে পাতার ফুলের যেই পাপড়িগুলো আছে তার বাইরে একটু আউটলাইন করে দিচ্ছি। আর আউটলাইনারগুলো আগে 60 থেকে 70 টাকা ছিল, এখন হয়তো বা প্রাইসটা বেড়ে যেতে পারে। তবে আমি এখানে আউটলাইনারের ভিতরে গোল্ডেন আফসানটা আছে সেটা ভরে নিয়েছি। এখানে আউটলাইনারের যেই কোয়ান্টিটি বা কোয়ালিটি থাকে সেটা কিন্তু এখানে আসবে না, আফসানের কালারটা আসবে। গোল্ডেন বা সিলভার আফসান দিয়ে যদি আপনি আউটলাইনিংটা করেন তাহলে নর্মাল আউটলাইনারের থেকে এটার যে কালারটা আছে এটা বেশি সুন্দর আসে, একটু বেশি গর্জিয়াস দেখায়। আর এই আউটলাইনিং এর কাজটা আমি জাস্ট বুকের এবং আঁচলের অংশে রেখেছি, কুচির অংশে রাখিনি। কারণ কুচির অংশের ফুল বা পাতা কোনোটাই কিন্তু তেমন ভালোভাবে ভিজিবল হয় না। তো তার জন্য আমি নিচের অংশে এই আউটলাইনিং এর কাজটা করব না, আমি বুকের অংশ এবং আঁচলের অংশটাতেই জাস্ট করব। আর এতে কিন্তু খুব বেশি ফোকাস দেখায়, ফুলগুলোকে আঁচলের অংশে একটু ফুটিয়ে তুলতে বেশি সাহায্য করে। তো এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে এই কাজটা করতেও পারেন, নাও করতে পারেন। তো এখন দেখুন আমি মব ব্রাশের সাহায্যে হালকা পিঙ্ক এবং লাইট পিঙ্ক এবং ডিপ পিঙ্ক দুইটা দিয়ে কিন্তু কলির কাজগুলো করে নিচ্ছি। আর একই সাথে আমি বেগুনি এবং সাদা দুইটা কালার মিক্স করে কিন্তু অপর পাশে যে কলিগুলো আছে সেগুলো দিয়ে নিয়েছি। অর্থাৎ এখানে আমাদের ফুল এবং যে কলির অংশটা আছে এটা কিন্তু 4টা কালার মিক্স করে উলটপালট করে দেওয়া হবে। আর এখানে আপনি যখন কলির কাজটা করবেন তখন চেষ্টা করবেন দুইটা রঙই হাতে রেখে নেওয়ার, তাহলে মানে দুইটা কালার থেকে ডিপ করে এনে জাস্ট দুইটা করে আঁচড় দিয়ে দিবেন, তাহলেই দেখবেন আপনার পুরো একটা কলি কমপ্লিট হয়ে গিয়েছে। এবার কলিগুলোর মাঝখানে আমি সেম আউটলাইনার দিয়ে একটা লাইন ড্র করে দিব। এটা সম্পূর্ণ অপশনাল, চাইলে করতেও পারেন নাও করতে পারেন, তবে যদি করেন তবে চেষ্টা করবেন রংটা শুকিয়ে যাওয়ার পর অ্যাপ্লাই করার জন্য। এরই মাঝে আমার সম্পূর্ণ কাজ কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। একইভাবে আমি আঁচল এবং বুকের পোর্শনে এবং নিচের কুচির অংশে কাজটা কিন্তু করে নিয়েছি। তো কাজটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।